5 মিনিটে ছাদে যাবি। আদনান 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে। আমি যাব না। তুই যাবি না? আজ থেকে তোর সাথে আমার কোনো কথা নেই, যা। ভাইয়া, ছেলেটা কত দূর থেকে এসছে জানিস? পাগলের মতন লাগছে তাকে দেখতে। অবস্থা বেগতিক, দ্রুত যা। ধীর পায়ে গেল ছাদে। আদনান সিঁড়ি কোঠায় বসে ক্লান্ত দেখাচ্ছে তাকে। আয়েশাকে দেখে উঠে দাঁড়ালো। একটানে তাকে এনে দেয়ালের সাথে চেপে ধরেছে। সিঁড়ি কোঠার হলুদ লাইটে আদনানের বিধ্বস্ত চেহারা দেখা যাচ্ছে। কপট রাগ দেখিয়ে বলল, ফোন কোথায় তোমার? জানি না। কেন জানো না? কয়টা কল দিয়েছি আমি, কয়টা মেসেজ দিয়েছি? তো আপনি বলেছেন বিরক্ত করতে না, আমি করিনি। আয়েশা, বাড়াবাড়ি করলে কিন্তু একদম ভালো হবে না। আদনানকে সজোরে ধাক্কা দিয়েছে আয়েশা। গলা ফাটিয়ে চিৎকার করে বলেছে, কেন ভালো হবে না? হ্যাঁ, কি করবেন? মারবেন? মারুন, আসুন। আপনারা এর চেয়ে বেশি কিছু করতেও তো পারবেন না। প্রথমে অনেক অনেক স্বপ্ন দেখিয়ে মাথায় তোলেন, পরে ধাক্কা দিয়ে ফেলে দেন। ছেলেদের বিশ্বাসই করতে নেই। এরা আজকে একজনের, কালকে অন্যের। আপনিও একই। আমাকে ছেড়ে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন। আর দেবেন কি? দিয়েছেন অলরেডি। আপনার প্রাক্তন ফিরে এসেছে না? বিয়ে করেছেন কেন? যেহেতু পুরনো প্রেম ভুলেননি। হ্যাঁ, চুপচাপ শুনছে এতক্ষণ আয়েশা সব কথা। একটা কথাও বলেনি বিপরীতে। চোখ মুখ লালচে হয়ে আছে তার, চোয়াল শক্ত করে আছে। চোখের পলক ঝাপটে আয়েশার কোমর চেপে ধরল এক হাতে, অন্য হাতে মাথার পেছনটা এগিয়ে তার অধরে অধর মিলিয়ে দিল। আয়েশা চোখ খিচে বন্ধ করে ফেলেছে। ধৈর্যের বাঁধ যে ভেঙেছে। অল্প কয়েকদিনের দূরত্ব তার ভেতরকে ভস্ম করে দিয়েছে। নিজের ভেতরের অনুভূতিগুলোর সঠিক পরিচয় খুঁজে পেয়েছে অবশেষে। এটা ভালোবাসা ছাড়া কিছু হতেই পারে না। মিনিট কয়েক পর শান্ত হয়ে আয়েশার কপালে কপাল ঠেকালো। কাঁপতে থাকা আয়েশাকে কোমর চেপে আরও টেনে নেশাতুর কণ্ঠে বলল, মিসেস আদনান শেখ, আপনার 3 মাসের মেয়াদ শেষ হলো আজ। আমি আর কোনো বাধা মানব না। এই যে আমার মনে ঝড় তুলেছেন না, পারলে থামানি ঝড়। সাথে সাথে বুকে জড়িয়ে নিল তাকে। আদনানের বুকের হার্টবিট ওঠানামা করছে, সাথে আয়েশারও। সে স্তব্ধ হয়ে লুটিয়ে আছে আদনানের বুকে। জড়িয়ে ধরে ব্যাকুল কণ্ঠে বলতে লাগলো, কেন বোঝো না আমাকে আয়েশা? 7টা দিন কথা বলনি। অবস্থা দেখেছ আমার? খেতে পারছি না, ঘুমাতে পারছি না। নিজেকে দেখে আমি অবাক হচ্ছি। আমি তো সেই 4-5 মাস আগের আদনান না, অনেকটা পাল্টে গেছি। কি হাল করলে আমার তুমি? আয়েশা নিঃশব্দে কেঁদে শার্ট ভিজিয়েছে আদনানের। অভিমান ভেঙে গেছে। সেও যে ভালো ছিল না এতদিন। ধরতে পেরে মাথা তুলে নিল তার দিকে। কাঁদছো কেন তুমি? আই এম সরি। আমি তোমাকে জেলাস ফিল করানোর জন্য এইসব করেছি। আমি চেয়েছিলাম তুমি অধিকার খাটাও আমার উপর। আমাকে বারবার কল করো, ইনসিকিউর ফিল করো। আমি তোমার অনুভূতিগুলোকে জানতে চাইছিলাম আয়েশা। হয়তো আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু প্লিজ সরি বলছি তো, তাকাও আমার দিকে। আয়েশার শরীর ঠান্ডা হয়ে গেছে। মুখ তুলে তাকানোর সাহসটুকু পাচ্ছে না। হৃদয়ে তোলপাড়। আদনান তার মুখের ওপর গরম নিঃশ্বাস ছাড়ছে। উষ্ণতা দিচ্ছে হিমশীতল মুখে। চুপ করে থাকবে? আচ্ছা, খাবার এনেছি, খাইয়ে দাও আমাকে। বিগত 7টা দিন যাবত আমার খাওয়া দাওয়া একদম কিছু হয়নি। আয়েশার অভিমান ভাঙলেও এখন রাগটাও আছে। সে মুখ ঘুরিয়ে রেখেছে। আদনান এবার একটু হাসলো। মান অভিমানের পালা তবে শেষ হয়নি। টুপ করে ডান গালে চুমু খেলো। অভিমান কমেছে নাকি আরো কিস লাগবে? চাইলেও কিন্তু আমি আর করবো না। এমন একটা সিচুয়েশনেও ওনার ফাইজলামি করা লাগবে, তাও এমন লজ্জাজনক ফাইজলামি। আয়েশা আদনানকে ধাক্কা দিয়ে চলে যেতে চাইলে সে থামিয়ে দেয়। হাত ধরে ছাদে নিয়ে যায় একদম কোনায়। রেলিংয়ের সামনে তাকে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এই বউ দেখো, আকাশের চাঁদটা কি সুন্দর না? বউ ডাকটা অদ্ভুত সুন্দর লাগছে আদনানের মুখে, সাথে লজ্জাও। জড়িয়ে ধরে খোঁচা খোঁচা দাড়ি দিয়ে মুখ ঘষে দিচ্ছে। আয়েশার নরম গালে সেটা সূচের মতো বিচ্ছে। নীরবতা ভেঙে আয়েশা বলল, ব্যথা পাই তো। এতটুকু সহ্য করতে পারবে না? আরো কত কি বাকি? আদনান আয়েশাকে ছেড়ে ঘাড়ের পেছন থেকে চুল সরিয়ে নিল। ঘাড়ের পেছনের তিলটাকে ছুঁয়ে দিয়ে বলল, তোমার এই ঘাড়ের তিলটার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে। অসভ্য। একটু সরে গিয়ে বলল। সে শান্ত হয়ে গেছে। আয়েশার অভিমান ভাঙতে কারো তেমন কষ্ট হয় না। একটু সুন্দর করে কথা বললে সে গলে যায়। সেখানে আদনান তার ভালোবাসার পরশ দিয়ে তাকে ভালোভাবেই সামলে নিয়েছে। আদনানের অনুভূতিগুলো তার সামনে স্পষ্ট।
তার হৃদয়ের ব্যাকুলতা কেমন যেন মিলে যাচ্ছে তার অনুভূতিগুলোর সাথে, তবে মুখে এখনও স্বীকারোক্তি আসেনি। মনে ভালো লাগার সাথে আর মুখশ্রীতে লাজ লুকিয়ে রাখার চেষ্টা করছে, তাই একটু একটু ঝাঁঝালো বানিও ছুটছে। খাইয়ে দেবে নাকি? ও অনেক খিদে পেয়েছে। নিজেরটা নিজে খান। একদম না, এসো। আদনান তাকে দোলনায় বসিয়ে ব্যাগ হাতে নিল। আদনান অফিসের ব্যাগ থেকে দুটো বিরিয়ানির প্যাকেট বের করলো। চিকেন বিরিয়ানি। বিরিয়ানি আয়েশার দুর্বলতা হলেও তার সবচেয়ে বড় দুর্বলতা তার সামনে বসে। হ্যাঁ, আদনান তার দুর্বলতায় পরিণত হয়েছে। তার মনে যে ভালোবাসার বীজ বপন করেছিল সেটা আজ ভালোবাসার বাগান বিলাসে পরিণত। সাদা শার্ট আর কালো প্যান্ট পরে ফর্মাল গেট আপে আছে। শার্টের সামনের বোতাম কয়েকটা খোলা, হাতা গুটিয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চাঁদের আলো তার উস্কো খুস্কো চুল আর ক্লান্ত চেহারার সৌন্দর্য দ্বিগুণ করছে। তাকে সব কিছুতেই ভালো লাগে কেন? এই যে ক্লান্ত বিধ্বস্ত চেহারা, তারপরও কেন দেখে মুগ্ধ হচ্ছে? এই তো সুন্দর মানুষটা আয়েশার মতন অসুন্দর মানুষের জন্য এত দূরে এসেছে, পাগলামি করছে। আদনান এক লোকমা বিরিয়ানি নিয়ে আয়েশার দিকে এগিয়ে দিয়ে বলল, খাও। এমনি তোমার খাওয়া দাওয়া ঠিক নেই। এই কদিন যে অনশন করেছো সেটা আমি খুব ভালো করে জানি। ওকে? মুখে তুলে খাইয়ে দিল। আয়েশা খেয়ে নিল সাথে সাথে। আপনি খাবেন না? আগে তুমি খাও, তোমারটা শেষ হলে আমাকে খাইয়ে দেবে। এটা ওটা বলতে বলতে পুরো এক প্যাকেট বিরিয়ানি তাকে খাইয়ে দিল। আয়েশাকে আরেক প্যাকেট বিরিয়ানি এগিয়ে দিয়ে বলল তাকে খাইয়ে দিতে। আয়েশা ইতস্তত বোধ করলেও আদনানের করুণ ক্ষুধার্ত মুখ দেখে তার মন নরম হয়ে গেছে। খাইয়ে দিচ্ছে তাকে, বাচ্চাদের মতন করেই খাচ্ছে, আর আয়েশার দিকে চেয়ে আছে অন্যরকম চাহনি। মাঝে মধ্যে আঙুলে কামড় বসিয়ে দিচ্ছে। বাসায় আসবেন না? না, এমনি চোরের মতন এসেছি বলেই হেসে উঠল। আচ্ছা, আসি। আচ্ছা। গেট পর্যন্ত এগিয়ে গিয়ে আবার ফেরত এসেছে। আয়েশার এক হাত টেনে নিজের বুকের মধ্যে পুনরায় মিশিয়ে নিল। কপালে আলতো চুমু খেয়ে চলে গেল। আসি। খুব শীঘ্রই এই আশিটা জড়তে পরিণত হবে। হৃদয়ে একরাশ প্রশান্তি নিয়ে আদনান বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বুকে কোনো বোঝা নেই, অশান্তি নেই। আয়েশা ঘরে এসে এদিক থেকে ওদিকে হেঁটেই চলেছে। অনেক বেশি এক্সাইটমেন্ট হলেই সে এমন করে, শান্তিমতো কোথাও বসতেই পারে না। আদনানের সামনে সেটা প্রকাশ না করলেও নিজের মনেই আনন্দে মেতে উঠেছে। ভালো সেও বাসে, কিন্তু মানতে চায় না। সে ভাবে একবার ভালোবাসা শব্দটা এসে পড়লে ধীরে ধীরে পাঞ্চি হয়ে যায় সব। এভাবেই থাকুক অনুভূতিগুলো। আয়নাতে নিজেকে দেখতে গিয়ে আদনান থেকে পাওয়া প্রথম স্পর্শের কথা ভেবেই মাথা নামিয়ে ফেলেছে। নিজের চোখেই চোখ মেলাতে পারছে না। অন্যান্য মেয়েদের মতন করেই কিভাবে লজ্জা পেতে হয় সে জানে না, শুধু এড়িয়ে যায়। ঘরে বসে মেসেঞ্জার ওপেন করে দেখে আদনানের মেসেজের ঝড়। সময় নিয়ে একে একে সব পড়তে থাকলো আয়েশা। তার এতদিনের আকুতি ভরা মেসেজে আয়েশার খারাপ লাগছে, আবার মনে একটা ভালো লাগাও ছিল। বাসায় পৌঁছেছেন? হ্যাঁ, আসলাম। এত দেরি কেন? পথে কাজ ছিল একটা, সেটাই করে আসলাম। কি কাজ? বাবার সঙ্গে মিলে গিয়েছিলাম। ও আচ্ছা। ভিডিও কলে আসবে? আবার ভিডিও কল কেন? দেখতে ইচ্ছে করছে তাই। একটু আগেই না দেখে গেলেন। আপনাকে বারবার দেখিবার সাথে আমার মেটে না। হয়েছে, কল দিচ্ছি একটু পরে। অনেকক্ষণ যাবৎ ভিডিও কলে আদনানের চুপচাপ থাকা দেখে প্রায় বিরক্তি আয়েশা। কিছু বলছে না, শুধু দেখছে নিষ্পলক। মাতাল করা চাহনি তার। বুকের মধ্যে ঝড় তুলতে তার একবার তাকানোই যথেষ্ট। আয়েশা কিছুতেই চোখ মেলাবে না। চোখ এদিক ওদিক করে শুধু আদনানের চোখগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। তার চোখে নিজের সর্বনাশ দেখছে। কিছু বলবেন নাকি রেখে দেবো কল? কি হলো? ভালোবাসি। আয়েশা ঠিক কী শুনলো সে এখনও বুঝে উঠতে পারেনি। কানে শুনেছে কিন্তু ব্রেন সেটা প্রসেস করতে পারেনি। ভ্রু উঁচিয়ে চোখ বড় করে প্রশ্ন করলো, হুম? আদনান এই মুহূর্ত দেরি না করে আবার বলল, আই লাভ ইউ। আয়েশার সাথে সাথে ক্যামেরা ঘুরিয়ে বুকে হাত চেপে বসেছে। এমনভাবে বুক ধরফর করছে যেন এখন ব্লাস্ট হয়ে যাবে। ঠোঁট চেপে চোখ বন্ধ করে নিল। ভ্রুতার কিঞ্চিত কুচকানো, ঘাড় শীতল। নিজের কানকে বিশ্বাস করাতে সময় লাগছে তার। চোখ খুলে ভয়ে আটকে উঠল। আদনান তো তাকে ভালোবাসার প্রকাশ করে ফেলল। এখন কি হবে? সেও চাইবে তার ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসার স্বীকারোক্তি। আয়েশা কি পারবে? কখনোই না। এই প্রকাশের অভাবে আদনান তাকে ভুল বুঝবে না তো? শুধু তাই নয়,
একবার ভালোবাসার প্রকাশ আর অনুভূতির আদান প্রদান হয়ে গেলে ধীরে ধীরে সব কিছু নষ্ট হয়ে যাবে না তো? প্রেমে পড়ার চেয়ে প্রেমে পড়ার আগ মুহূর্তের সময়গুলো, অনুভূতিগুলোই ভালো। কি হলো, কোথায় গেলে তুমি? না কিছু না। তুমি আমার অনুভূতি জেনে খুশি না? এমন কিছুই না, কিন্তু ভয় পাচ্ছ? ভাবছো ভালোবাসি বলে দিয়েছি বলে স্বামীর অধিকার কাটাবো? তোমার থেকে জোর করে ভালোবাসা আদায় করবো? ভুল বুঝবেন না, আমি এরকম কখনো ভাবিনি। আজকে অনেক কাছে এসে পড়েছি, আমি নিজেকে সামলাতে পারিনি। আমার অনেক কষ্ট হচ্ছিল আয়েশা, আমি পারি না দূরে থাকতে। তুমি 3 মাস সময় নিয়েছিলে, আমি প্রমিস মোতাবেক 3 মাস শেষেই তোমার কাছে এসেছি। শুধু শর্তের জন্য নয় আয়েশা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কাছে চাই। তবে এতটাও কাছে আসবো না যে তুমি আমাকে ভয় পাও। জোর করে অধিকার খাটাবো না, শুধু একটু কাছাকাছি থাকতে দিও আমাকে। আমি তোমাকে বুকে আঁকলে রাখতে চাই আয়েশা। আদনানের কথায় আয়েশার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদনান বিচলিত হয়ে বলল, কান্না করছো তুমি? আচ্ছা সরি, আমি একদম কাছে আসবো না। তোমার কান্না যে আমার সহ্য হচ্ছে না। কথার প্রেক্ষিতে আয়েশা সাথে সাথে উত্তর দিল, শুধু ভুল বুঝবেন, আমি কি একবারও বলেছি আমার কাছে? বলতে বলতে থেমে গেছে, কি থেকে কি বলে ফেলেছে। আদনান হাসলো আর আয়েশার কান্না থামানোর জন্য দুষ্টমি করে বলছে, আচ্ছা, কিন্তু তোমার কান্না করার কিন্তু শাস্তি আছে, ওকে? কি? আমি তোমাকে হুটহাট জড়িয়ে ধরবো, আবার কিছু করব না, করা যাবে না কিন্তু। স্বামী হিসেবে এতটুকুই পাও না আমার, বাকিটা না হলে পরে দেখা যাবে। আপনি কোনোদিন সিরিয়াস হবেন না, তাই না? সিরিয়াস হওয়াটা তোমার ডিপার্টমেন্ট বউ। ভালো হয়ে যান। এসো একটু ভালো হওয়ার প্র্যাকটিস করি। সেটা কিভাবে? গান শুনবে? আপনি গাইবেন? জি ম্যাম, আপনি হয়তো জানেন না যে আমি খুব ভালো গানও গাইতে পারি। দেখি গান তাহলে। গানের 4টা লাইন তোমার জন্য। ফোন রেখে দুজনই ঘুমে তলিয়ে গেছে। আজ আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি ভালোবাসার বৃষ্টি। তাদের বিয়ে পাকা হওয়ার সময় যেমন প্রকৃতি অঝোর ধারায় বর্ষণ করে তাদের মিলন উদযাপন করেছিল, আজ আবারও করছে তাদের ভালোবাসা উদযাপন, তাদের প্রণয় উদযাপন। দুটি ভিন্ন ছাদের নিচে দুটি মানুষের আজকের মতন শান্তির রাত বয়স বাড়ার পর থেকে পেয়েছে কিনা সন্দেহ। কৈশোর থেকে যৌবনে পা রাখার পর নানান চিন্তা মাথায় চাপে, কারো প্রেমজনিত, আবার কারো পরিবার, ক্যারিয়ার, পড়ালেখা ইত্যাদি নিয়ে। রাতের ঘুম যেন এই যান্ত্রিক ভেজালময় শহর কেড়ে নিয়েছে। তার মধ্যে যদি এমন কিছু মনকে রঙিন করে দেয় যাকে ধরা যায় না, দেখা যায় না, শুধু অনুভব করা যায়, তাতে ক্ষতি কিসের? আদনান আর আয়েশার সম্পর্কটা স্বচ্ছ পানির মতো আর মসৃণও বটে। কোনো বড় ঝামেলা ছাড়াই দুটি মানুষ একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে প্রণয়ের সুর তুলছে। ইংরেজি শব্দে একে স্মুথ রিলেশনশিপ বলে। পরদিন সকালে আয়েশার ঘুম ভেঙেছে মার ডাকে। অস্থির হয়ে ডাকছে আতিয়া বেগম আয়েশাকে। আয়েশা, আয়েশা ওঠ, ঝামেলা হয়েছে। কপাল কুঁচকে মার দিকে তাকিয়ে উত্তর দিল, কি শুরু করলে সকাল সকাল? শোন, রিহানের বাবা মা আর ভাইকে 2 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল সকাল রিহানের নাম শুনে মেজাজ গরম হলো, কিন্তু তার বাবা মা ভাইকে 2 দিন যাবৎ খুঁজে যাওয়া যাচ্ছে না, ব্যাপারটা সাংঘাতিক। রিহানের জন্য না হোক, তার পরিবারের সবাইকে খুব ভালো। মাঝে মধ্যে সে ভাবে কিভাবে এই পরিবারের এমন কলঙ্ক জন্ম নিয়েছে। যাই হোক, আয়েশার চিন্তা না বরং আফসোস হচ্ছে। মোবাইল হাতে নিল আয়েশা। অন্যদিকে তার মা নিজের ফুফাতো বোনের জন্য চিন্তা করছে। আয়েশা, আমি কি একবার ওদের বাসায় যাব? খবরদার আম্মু, এত ভালো হওয়া ভালো না। আর তুমি গিয়ে কি করবে? ওনারা কি আছেন? সেখানে পুলিশি অনেক ঝামেলা আছে, অযথা বিনা দোষে নিজের বিপদ ডেকে আনবে না, বলে দিলাম। আয়েশার মা চুপ করে গেলেন। মেয়ের কথাও ঠিক আছে, যা হবে জানা যাবে, কিন্তু চিন্তা তো মাথায় থেকেই যায়। শোনো আম্মু, বল। আমি দীপক ভাইকে ইনফর্ম করে দেব না, তুমি টেনশন করবে না একদম। আরেকটা কথা, আদনানের ফ্রেন্ডরা আজকে ডিনার প্ল্যান করছে, আমি কিন্তু যাব। আমি কি না করেছি নাকি? অবশ্যই যাবে, কিন্তু দয়া করে একটু সেজে গুজে যাস। সন্ধ্যা 8টায় আদনান এসে হাজির। একটু ফর্মাল গেট টুগেদার বলে ব্লেজার পরেছে সে, ডার্ক মেরুন রঙের, সাথে সাদা শার্ট, হ্যান্ড ওয়াচ। আয়েশাকে বারবার বলে দিয়েছে রেড ড্রেস পরতে। আয়েশাও বুদ্ধি করে সিঁদুর লাল রঙের একটা কাঞ্জিপুরম শাড়ি পরেছে। চুল ছেড়ে সবসময়ের মতো কপালে ছোট্ট একটি লাল টিপ দিয়ে সে তৈরি। তার অনেক সাজগোজের মানেও হালকা সাজা। শাড়ি পরে আদনানের সামনে কিভাবে যাবে ভাবতে ভাবতে মোবাইল বেজে উঠল।
হ্যালো ম্যাডাম, আপনি কি রেডি? হুম। বাইরে চলে আসুন, আমি ওয়েট করছি। আসছি। মা বাবার থেকে বিদায় নিয়ে চলে গেল মেইন গেটের সামনে। একটু নার্ভাস লাগছে, শাড়ি পরে কখনো আদনানের সামনে যাওয়া হয়নি। আগে হয়তো পরিস্থিতি অন্য ছিল, হলুদে আর কলকাতায় থাকাকালীন, কিন্তু আজ সব কিছু ভিন্ন, তাদের অনুভূতিও ভিন্ন। গেটের বাইরে আদনান গাড়িতে ঢেলান দিয়ে পকেটে হাত গুজে আছে। সামনে লাল শাড়ি পরিহিত এক দেবীকে দেখতে পেয়ে এক হাত পকেট থেকে বের করে বুকে রাখলো, কেননা এখনই বাম পাশটায় চিনচিন শুরু হবে। নিজের বউ হিসেবে, নিজের প্রেয়সী হিসেবে আজই প্রথম দেখছে শাড়ি পরিহিত তাকে, নতুন নতুন লাগছে। ততক্ষণে আয়েশা তার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছে, কুচি ধরছে। আদনান তাকে পা থেকে মাথা পর্যন্ত মাথা আঁকিয়ে বেঁকিয়ে দেখছে। আয়েশার এমন ছটফট দেখে তার সামনে গিয়ে তাকে থামিয়ে দিল। হাঁটু গেড়ে বসে শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে এই ভরা রাস্তায়। কি করছেন কি? সবাই দেখছে। তো দেখুক, কাগজে কলমে সই করে বউ করে নিয়েছ ওকে। এখন যে যাই বলুক, যে যাই ভাবুক, আই ডোন্ট কেয়ার। গাড়িতে বসেও আয়েশা হাঁসফাঁস করছে আর আদনান তার দিকে তাকে, তার চাহনি তাকে সবসময় দুর্বল করে তোলে, লজ্জায় ফেলে দেয়, তাই এড়ানোর চেষ্টায় আছে। আদনানের স্ট্রং পারফিউমের স্মেল ইতিমধ্যেই আয়েশার মস্তিষ্কে নিউরনে হানা দিয়েছে। মনে মনে সে চায় আদনানকে দেখতে, ভালোবাসা প্রকাশ করতে, কিন্তু ভয় আর লজ্জা সেই জায়গায় সবচেয়ে বড় বাধা। গাড়ি চালানোর মধ্যে দিয়েও আয়েশাকে দেখার সুযোগ মিস করছে না আদনান। হঠাৎ করে আয়েশার এক হাত টেনে কিছুটা কাছে আনলো। হ্যাঁচকা টানে সে মূর্তি হয়ে আছে, তার এক হাত বুকে রেখে আর এক হাত স্টিয়ারিং ধরে ধীরে ধীরে ড্রাইভ করছে। আয়েশাকে লাল শাড়িতে দেখে আদনানের মনের যে অবস্থা, সেটা তাকে জানালে নির্ঘাত সে লজ্জায় মরে যাবে। আদনানের বরাবরের স্বভাব আয়েশাকে হাসানোর জন্য, লজ্জা থেকে রক্ষা করার জন্য সিরিয়াস মোমেন্টে উল্টো পাল্টা দুষ্টুমি করা। তার লজ্জামাখা মুখ দেখতে সরিয়েও লাগলেও নার্ভাস করতে চায় না, কিন্তু আয়েশা তো লজ্জা পায় না, লজ্জাকে লুকানোর জন্য সব কিছু এড়িয়ে যায়, কথা ঘোরায়। তোমাকে আজ রেড ভেলভেট কেকের মতো লাগছে আয়েশা। আয়েশা লজ্জা পেলেও কাটকাট হয়ে বলল, সুনাম করছেন নাকি অপমান? আদনান আয়েশার কানের কাছাকাছি এসে ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, রেড ভেলভেট কেক আমার অনেক পছন্দের, কারোর সাথে শেয়ার করি না। সামনে থাকলে হুঁশ থাকে না, কন্ট্রোল থাকে না নিজের ওপর। এবার বলো, সুনাম করছি নাকি অপমান করছি, আর নাকি অন্য কিছু? বলতে বলতে তার নাক দিয়ে আয়েশার কানের লতি ঘষছে। আয়েশার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে মুহূর্তেই। একেই এসির বাতাস, এর মধ্যে আদনানের কাছে আসা, তার কথার মানে বুঝে শিহরণ অনুভব করছে। শাড়ির আঁচল মুট করে ধরে আছে। হুট করে জ্যাম ছেড়ে দেওয়ায় গাড়ির হর্ন আদনান সরে গেল। আয়েশা যেন হাঁপ ছেড়ে বাঁচল। আশেপাশে ঘুরে দেখে নিল বাকি গাড়িগুলো থেকে তাদের দেখা যায় নাকি। লাভ নেই, গাড়ির ভেতর থেকে বাইরে দেখতে পারবো, বাইরে থেকে ভেতরে কি চলছে কেউ দেখবে না। সাবধান। সময় নিয়ে আবার পাল্টা প্রশ্ন করলো, সাবধান কেন? কারণ আমি হঠাৎ রোম্যান্টিক হয়ে যেতে পারি, কেউ দেখবে না, কেউ না। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। আয়েশা কপালের মধ্যে সূক্ষ্ম ভাঁজ নিয়ে বাহিরে তাকিয়ে এড়ানোর চেষ্টায়, কিন্তু সেই সুযোগ আদনান দিবে? কখনোই না। আবার বলা শুরু করেছে, দেখো, আমার মজা করা সবের জন্য আমাকে আনরোম্যান্টিক তুমি ভাবতে পারো, কিন্তু কি জানো, তোমাকে আমার ভয় করে। দেখা যাবে আমি সেই রোম্যান্টিক মোডে আছি, আর তখনই তুমি আমার মাথাটা ফাটিয়ে দিয়েছ। আয়েশা চোখ পাকিয়ে আদনানের দিকে তাকিয়ে আছে। এই যে এমন ভয়ঙ্কর লোক দাও না যে আমার রোম্যান্স সব একদম হাওয়ায় উড়ে যায়। কিন্তু সমস্যা নেই, আমার ভালোবাসা আর আদরের কাছে তোমার জেদ হেরে যাবে, আমাকে তখন তুমি ছাড়তেই চাইবে না। চোখ টিপে আয়েশার গাল টানতে টানতে বলছে আদনান। ঘণ্টাখানেক পর গাড়ি থেমেছে উত্তরা 3 নম্বর সেক্টরে। স্বপ্ন নামক বিল্ডিংয়ের 14 তলায় আদনানের বন্ধুরা রয়্যাল কুইন্স নামক বুফেতে ডিনার প্ল্যান করেছে। গাড়ি পার্ক করে আদনান আয়েশার কাছে এসে আয়েশার এলোমেলো চুল আর শাড়ি আবারও ঠিক করে দিচ্ছে। মুগ্ধ নয়নে আয়েশা তাকিয়ে আছে তার দিকে। আসলেই কি আদনান তাকে এতটা কেয়ার করে, ভালোবাসে? যদি তাই হয়, কিন্তু কেন? আয়েশার মতন বেরসিক মানুষের প্রেমে পড়লো সে। আদনান উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে হাত এগিয়ে দিল। আয়েশা কোনো কিছু না ভেবে সাথে সাথে শক্ত করে ধরে নিল, আর মনে মনে প্রতিজ্ঞা করছে এই হাত সে কোনো দিনও ছাড়বে না, কখনো না। লিফটে দাঁড়িয়ে আদনান লিফটের গ্লাসে নিজেকে দেখছে, কখনো চুলে হাত দিচ্ছে, কখনো ব্লেজার ঠিক করছে, আবার কখনো ঘড়ি ঠিক করছে। আয়েশা তার এমন কাহিনী দেখে হালকা খোঁচা মেরেই বলল, কি
কাউকে দেখানোর জন্য সব ঠিকঠাক করছেন নাকি? হ্যাঁ, কারণ যার দেখার কথা সে তো দেখে না। অন্য মেয়েদেরকে দেখেই মনকে সান্ত্বনা দেব। সব খেয়াল করি আমি। চুল নামান, শার্টের সামনের বোতাম লাগান, আর এই ঘড়ি এটা খুলেন। গিয়ে ফ্রেন্ড ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলো তো দূরে থাক, তাকালেও ভালো হবে না কিন্তু। বউ আমার জেলাস ফিল করছে। আদনানের বিশাল বন্ধুদের দল ছিল এক সময়, কিন্তু এখন অনেকে দেশের বাহিরে, অনেকে শহরের বাহিরে, বাকি মাত্র 4 জন আছে। আদনান বন্ধুসুলভ মানুষ হওয়ায় তার বন্ধুত্ব জীবন কেটেছে বিন্দাস। আড্ডা, ঘোরাঘুরি, সবখানেই একটা বিশাল বন্ধুমহল থাকতো। আয়েশার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। সে বন্ধু নাম শুনলেই ভয় পায়। বলতেই হয় ছেলেদের বন্ধুত্বে একটা শক্ত বন্ড, সহজে ভাঙা যায় না। এরা একে অপরের জন্য জীবন দিতেও রাজি। বন্ধুত্বের উদাহরণ মূলত ছেলেদের থেকেই নেওয়া উচিত। সবসময় যে তাদের বন্ধুত্ব স্বর্গীয় হবে আবার তাও নয়। তারা যেমন নিজের জীবন দিয়ে দেবে একে অপরের জন্য, আবার জীবন নিয়েও নিতে পারে। যতটা শুদ্ধ ততটাই হিংস্র। এখন যারা আছে তাদের মধ্যে 3 জন বন্ধু, পরশ, রায়হান, আবির বিবাহিত। তারা তাদের ওয়াইফদের নিয়ে এসেছে। একজনই অবিবাহিত, সে হচ্ছে আদিব। সবার সাথে সালাম ও কুশল বিনিময় করে সবাই খেতে বসেছে, আড্ডায় মেতেছে, হাসি ঠাট্টায় জমজমাট পরিবেশ। তখন একমাত্র সিঙ্গেল বন্ধু আদিব বলল, তোরা সবাই বিয়ে করেছিস, কিন্তু আজও চাচার একটা শুনতে পারলাম না। কত অপেক্ষা করব? এদের বিয়ে আমার আগেই হয়েছে। আমার বউকে আমি এখনো নিজের বাড়িতেই তুলিনি। বাকি 3 জনকে ধর। আমার এখনো বউকে নিয়ে পুরো দুনিয়া দেখা বাকি আছে। পরশ বলে উঠল। বাহ বাহ, ওয়াল টুর অ্যান্ড অল। হ্যাঁ, পাশ থেকেই পরশের ওয়াইফ লিলি জামাইকে ধাক্কা দিয়ে বলল, শেখো ভাইয়ার থেকে কিছু। সেই কবে একবার ইন্ডিয়া নিয়েছিলে, এরপর আর দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়নি। তাল মিলালো রায়হান, আবিরের বউরাও। রায়হানের বউ তুবা বলছে, হ্যাঁ একদম ঠিক বলেছেন, খচ্চর জামাই। রাইসা বলল, তোমাদের সবার সামর্থ্য আছে দেশ বিদেশ ঘোরার, ইভেন নিজেরা ঘুরেছো। আমাদের নিয়ে যাওয়ার নাম শুনলেই তোমাদের ভাতে ছাই পড়ে। আয়েশা শুধু তাদের কাণ্ড দেখে খিলখিলিয়ে হাসছে। আদনান এখনো হাত ছাড়েনি আয়েশার। আদিব বসে বসে স্যুপ খাচ্ছে আর মজা দেখছে। মনে মনে হয়তো ভাবছে, বেঁচে গেছি বিয়ে না করে। তাদের খুনসুটি দেখতে ভালোই লাগছে। একজন আরেকজনকে খোঁচা মারছে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার স্পষ্ট দৃশ্যমান। কতই না অভিযোগ একজন আরেকজনকে নিয়ে, তারপরও একসাথে বেঁচে আছে একে অপরের জন্য। হাজার তর্ক, অভিমান, ভালোবাসা সব মিলিয়ে সারা জীবনের জন্য একে অপরের সঙ্গী হয়ে থাকার পণ করেছে। আজকাল প্রেম জিনিসটা ক্যাজুয়াল হয়ে গেছে। প্রেমে শুধুই প্রেম থাকে, ভালোবাসা থাকে না। প্রেম আর ভালোবাসা এক নয়। ভালোবাসা অনেক বড় দায়িত্ব। বিয়ে তার পরিপূর্ণতার প্রথম ধাপ। বিয়ের পর একে অপরের প্রতি যে টান অনুভব হয়, যে আকর্ষণ অনুভব হয়, সেটাই আসল ভালোবাসা, পবিত্র ভালোবাসা। ডিনার শেষে ফিরে যাওয়ার পালা। আজকের সময়গুলো ভালো ছিল। বৈবাহিক জীবনের নানান এক্সপিরিয়েন্স জানতে পাওয়া গেছে। আবারও জ্যামে আটকে আদনান আয়েশা ক্লান্ত হয়ে পড়েছে, তাই গাড়িতেই ঘুমিয়ে গেছে। আদনান সিট পেছনে একটু নামিয়ে তার কাছে গিয়ে মুখ থেকে চুল সরিয়ে দিয়ে কপালে চুমু খেলো। পরপর ড্রাইভিংয়ে মনোযোগ দিয়েছে। আয়েশা পুরোপুরি ঘুমিয়ে নয়, তার আশেপাশে যা ঘটছে সে ঠিকই টের পাচ্ছে, তবে প্রতিক্রিয়া দিচ্ছে না। কিছু মুহূর্ত কেটে যাওয়ার পর আয়েশার ফোন বাজলো। আদনান স্পষ্ট দেখতে পাচ্ছে দীপক কল করেছে। ফোনের আওয়াজে আয়েশা মাথা তুলে জিজ্ঞেস করলো, কে কল করেছে? এই নাও তোমার দীপক ভাই। দীপক ভাইয়ের নাম শুনে আয়েশার রিহানের পরিবারের কথা মনে পড়ল। নিশ্চয়ই তাদের ব্যাপারে কিছু বলতেই কল করেছে। এতক্ষণ বাইরে থাকার কারণে ব্যাপারটা মাথা থেকেই চলে গিয়েছিল। আদনান পাশে থাকলে এমনিতেও আয়েশার দিন দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আয়েশা কল রিসিভ করে। দেখেন কি করা যায়। ওর দোষ ওর বাবা মা তো কিছু করেনি। কোনো ক্লু পেয়েছেন? এসব বলছে। আদনানের মাথাতে কিছুই ঢুকছে না। প্রায় 10 মিনিট পর তাদের কথা শেষ হয়েছে। আদনান সাথে সাথে প্রশ্ন করলো, কি হয়েছে? কোনো সমস্যা? রিহানের বাবা মা ভাইকে 2 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? হ্যাঁ। দীপক ভাই কি বলল? তাকে কল করে বলেছিলাম কেসটা হ্যান্ডেল করতে। আদনানের কপালের মধ্যখানে ভাঁজ পড়ল। রিহানের অতীতের কর্মকাণ্ড কারো কাছেই অজানা নয়। তারপরও আয়েশা ওকে হেল্প করছে, ওর পরিবারের জন্য কনসার্ন। মোটেও ভালো লাগেনি আদনানের কাছে এটা। না চাইতেও রিহান তাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছে না, কোনো না কোনোভাবে তাদের মধ্যে চলেই আসছে। কিন্তু তার পরিবার 2 দিন যাবৎ নিখোঁজ,
এটাও একটা ভাবার বিষয়। তারপরও আদনান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ও তুমি তাহলে ওকে হেল্প করছো? ওকে না, ওর ফ্যামিলিকে। কেন? ওর পরিবারের কেউ নেই? কোনো পুরুষ মানুষ নেই? আছে তো। তাহলে তুমি একবারই এসব কেন ঢুকছো? চিন্তা হচ্ছে? মানে? কিছুই না, খুঁজে বের করো। তুমি আর তোমার দীপক ভাই মিলে। মুখে গম্ভীর ভাব নিয়ে ড্রাইভ করছে সে। এতক্ষণে হাজারবার তাকানো মানুষ 20 মিনিট যাবৎ এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে। আয়শা এতক্ষণে আদনানের কথা বুঝতে পারলো। সে রেগে যাচ্ছে। রিহানকে আর রিহান সম্পর্কিত সব কিছু তার খারাপ লাগাটাই স্বাভাবিক। আয়শা আদনানের দিকে ঘুরে তাকালো, ভয়ে ভয়ে একটু এগোলো। আদনানের শার্টের হাতা ঠিক করতে করতে বলল, আমি নিজে থেকে ঢুকিনি এসবে। আম্মুর চিন্তা হচ্ছিল। আর জানেনই তো আম্মু কতটা হাইপার ছোট ছোট বিষয় নিয়ে। যদি আমি আম্মুকে দীপক ভাইয়ের কথা বলে সান্ত্বনা না দিতাম, আম্মু ওদের বাসায় চলে যেত। আমি চাই না সেটা। আর পুরো ঘটনা আম্মু আব্বু কেউই জানে না। আদনান এক হাত দিয়ে ড্রাইভ করছে আর এক হাত মুঠ করে আছে। আয়েশার কথার উত্তর দেয়নি এখনো। আয়েশা আরও একটু সাহস করে আদনানের মুষ্টিবদ্ধ আঙ্গুলে নিজের আঙুল নিয়ে মুঠ খোলার চেষ্টা করছে। রাগ করেছেন? আমি কেন রাগ করব? আসলেই তো, আপনি কেন রাগ করবেন? হুম। হাত এমন করে রেখেছেন কেন? আমার ইচ্ছা। আয়েশা হাত সরিয়ে বসে রইল কিছুক্ষণ। আদনান তারপরও কথা বলছে না। আর এইটা আয়েশার সইছে না। যতই বলুক বিরক্ত করে, বেশি কথা বলে, কিন্তু এগুলোতেই মনে মনে সে ভালোবাসে। আদনান ব্লেজার খুলে আগেই পেছনের সিটে রেখেছে। শার্টের হাতা মোড়ানো। সাদা শার্টে তাকে মারাত্মক দেখাচ্ছে। সাদা শার্ট আয়েশার দুর্বলতা। তার মতে সাদা শার্টে যে কোনো পুরুষকে অনেক সুন্দর দেখায়। আয়েশা কি করবে কিছুই ভেবে না পেয়ে আদনানের শার্টের হাতা ধরে টানতে লাগলো। কি? বরাবর তাকিয়ে উত্তর দিয়েছে আদনান। সরি, বিশ্বাস করেন আমি কিছুই করতে চাইনি। ও অনেক খারাপ, আমি জানি। ওকে আমি এতটাই ঘৃণা করি যে ও আমার সামনে মরে গেলেও আমার সামান্য মায়াটুকু হবে না। কিন্তু ওর বাবা মা ভাই ওর মতো না। পৃথিবীতে কোনো বাবা মা খারাপ হতে পারে বলেন? বাচ্চাদের মতন মাথা নিচু করে আহ্লাদি হয়ে বলছে আয়েশা। কথা শেষ করে আদনানের উত্তরের আশায় নেই। আদনানের হাতের লোম টানছে। গভীর মনোযোগ দিয়ে যেন এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আদনান জানে আয়েশা ওপর থেকে যতই কঠিন দেখাক তার মন নরম। সে এটাও জানে তাকে ভরসা করে কোনোদিন নিরাশ হবে না সে। ঘৃণার জায়গায় আর সে যেটা করছে সেটা একান্তই মানবতা। এবার নিজের উপর রাগ হলো আদনানের। কতটা স্বার্থপর হয়ে গেল সে। আসলেই কি সন্তানের পাপের দায় বাবা মার বহন করা উচিত? রিহান দোষী, কিন্তু তার বাবা মা তো কোনো ভুল করেনি। ভালোবাসায় স্বার্থপর হয়ে গেছিল সে। ভুল বুঝতে পেরেছে এখন। পুলিশকে ইনফর্ম করা হয়েছে যেহেতু, এখন তারা তাদের মতন কাজ করবে। কিন্তু তার রমণের কিছু কার্যকর্ম তাকে এইসব ভুলিয়ে অন্য জগতে নিয়ে যাচ্ছে। রীতিমতো তার হাতের লোম ধরে খেলছে সে। সামনে প্রচুর জ্যাম, একটি গাড়িও নড়ছে না। বৃহস্পতিবার এই এক সমস্যা। আদনান এগিয়ে গাড়ির লাইট অফ করে দিল। নিজের সিট মুহূর্তেই পেছনে হেলিয়ে দিল। আয়েশার কলিজার পানি তখনই শুকিয়ে গেছে। সে দূরে সরে যেতে নিলেই আদনান তার হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে বলে, এতক্ষণ অনেক চালিয়েছ, হাত টেনে শার্ট টেনে, এখন আমার হাতে সব লোম তুলে ফেলেছ। রিটার্ন গিফট নেবে না? আয়েশা কাঁপতে কাঁপতে উত্তর দিল, সরি, আর করব না, ছাড়েন প্লিজ। আদনান আয়েশাকে কোমরে চেপে নিজের আরো কাছে নিয়ে আসে। কানের সামনে মুখ এনে বলছে, আপনি জানেন আপনার ছোটখাটো কিছু কাজ আমাকে উন্মাদ করে তোলে। নিজেকে 1000 বার সামলিয়েছি। বিয়ের দিন থেকে সামলে আসছি, এখন আর সামলাতে ইচ্ছে হয় না। আদনান আয়েশার চেহারায় নিজের চোখ বুলিয়ে নিচ্ছে। কপালে আলতো করে চুমু এঁকে দিল। আয়েশার হার্টবিটের দ্রুত গতির সাথে শ্বাস আটকে আসছে। সেদিন প্রথমবার সজ্ঞানে তার কাছে এসেছিল, আজ দ্বিতীয়বার। তবে অনুভূতিগুলো নতুন মনে হচ্ছে কেন? ধীরে ধীরে সারা চেহারায় গভীর চুমু খেয়ে ঘাড়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। আয়েশা আদনানের শার্ট চেপে আছে। ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, তোমার গায়ের স্মেলটা মারাত্মক লেভেলের, আমাকে একদম পাগল করে দেয়। আদনানের প্রত্যেকটা শব্দ আয়েশাকে লজ্জা দিচ্ছে। এই মুহূর্তে কিছুতেই সে তার লজ্জা এড়াতে পারছে না। পরাজয় মেনে নিল, বুকে মুখ লুকিয়ে নিল সে। কি লজ্জা লাগছে? আয়েশার গলা দিয়ে এখন আর কোনো কথা বের হবে না। লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে আর ঘাড় শীতল। আদনান বুঝতে পেরে তাকে আরো লজ্জা দিচ্ছে। এত লজ্জা পেলে আমাদের অনাগত একগাদা বাচ্চারা পৃথিবীর মুখে দেখতে পারবে না সুইটহার্ট। আরও কাছে আসা বাকি আছে। সো যা লজ্জা পাওয়ার এখনই পেয়ে নাও। পরে লজ্জা পেলেও কিন্তু আমি ছাড়বো না।
ধুর, যত সব আজে বাজে কথা।